আচ্ছা দেখো আমরা শুরু করছি আমাদের লাস্ট দিনে সিলেবাসটা আলোচনা হয়েছিল। আজকে আমরা রাইডার্স টু দ্য সিটা শুরু করছি। সো রাইডার্স টু দ্য সি বেসিক্যালি একটা ওয়ান অ্যাক্ট প্লে। ঠিক আছে, আমাদের বেসিক্যালি আমরা যে জিনিসটা দেখে থাকি সাধারণত যে কোনো নাটক 5 অ্যাক্ট হয়ে থাকে এবং তার অনেকগুলো সিন হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু ওয়ান অ্যাক্ট প্লে, একাঙ্ক নাটক, অর্থাৎ একটা সিঙ্গেল সেটিংয়ের মধ্যেই সব কিছু হচ্ছে, লিমিটেড ক্যারেক্টার হবে। আচ্ছা, এর নাম দেয়া হয়েছে রাইডার্স টু দ্য সিটি। রাইডার্স, এই রাইডার্স বলতে বোঝানো হচ্ছে সাধারণত অশ্বারোহী, মানে ঘোড়ায় যারা চড়ে যাচ্ছে। ইংরেজিতে একটা ওয়ার্ড আছে ইকুয়েস্ট্রিয়ান। ঠিক আছে, তো সেই ধরনের রাইডার্স। এই রাইডার্স কারা? ঠিক আছে, এইখানে এক ধরনের ছবি বা সিম্বলের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এই রাইডার্স আসলে প্রত্যেকেই জীবন যুদ্ধের লড়াইয়ের সেই প্রতীকের একটা ছবি হিসেবে তুলে উঠেছে, যারা জীবনের যুদ্ধে এগোচ্ছে। কারণ বেঁচে থাকতে হবে, সার্ভাইভাল আমাদের কাছে প্রয়োজন, বেঁচে বেঁচে থাকতে গেলে টাকার প্রয়োজন, সেই কারণে তারা সমুদ্র যাত্রা করছে। কিন্তু আলটিমেটলি তারা মৃত্যুর কাছে পরাজিত হচ্ছে, মৃত্যুর কাছে নতি স্বীকার করছে। সেই রাইডার্সের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। আর এই সমুদ্র, যে সমুদ্রকে আমরা অ্যাপারেন্টলি আনন্দ উপভোগের কথা ভাবছি, আমাদের ভালো লাগছে সমুদ্রে দীঘায় গিয়ে ঘুরছে, আসলে সমুদ্র কত ভয়ঙ্কর। এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে সমুদ্র একটা ওয়াটার বডি, যার একটা বড় ভূমিকা রয়েছে পৃথিবীতে জল ধারণের ক্ষেত্রে। তেমন এই সমুদ্র কিন্তু মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনছে। আমরা দেখতে পাচ্ছি এই নাটকের মেন ক্যারেক্টারের নাম হচ্ছে মরিয়া। যখন টেক্সটে যাব তখন বলবো। তো মরিয়ার 6টা সন্তান, তার মধ্যে ড্রামাটা যখন শুরু হচ্ছে 4জন সন্তান ইতিমধ্যেই সমুদ্রে মারা গিয়েছে। পঞ্চম সন্তান মাইকেল নিখোঁজ। ঠিক এই জায়গা থেকে ড্রামাটা শুরু হচ্ছে। এরপর দেখতে পাচ্ছি ষষ্ঠ সন্তান আমাদের বাটলে, সেও কিন্তু যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে কিন্তু নিজেও জানে যে এই বাটলে যে যাচ্ছে সে আর কোনোদিনও ফিরে আসবে না, মৃত্যুর গহন অন্ধকারে সে কিন্তু হারিয়ে যাবে। এরপরে এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট দেখো, যে এই বাড়ির সমস্ত পুরুষ সন্তান একে 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 মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বাড়িতে পড়ে থাকে শুধু মহিলা চরিত্রগুলো। এর আগে তার স্বামী, তার শ্বশুর, তারাও সমুদ্রে গিয়ে মারা গেছে। কি প্যাথেটিক সিচুয়েশন, যন্ত্রণা। সেই যন্ত্রণার ব্যক্ত করার ঘটনা কিন্তু এখানে বলা হচ্ছে। একটা মায়ের সামনে একে একে তার সন্তানের মৃত্যু ঘটছে, সে মা শুধু শারীরিকভাবে বেঁচে আছে, তার মানসিক মৃত্যু ঘটে যাচ্ছে। তো এই নাটকের নাট্যকারের নাম হচ্ছে জন মিলিংটন সিঞ্জ। এই স্পেলিংটা কিন্তু একটু ভালোভাবে মনে রাখতে হবে, খুব ভাইটাল। ঠিক আছে, এই স্পেলিংটা একটু মনে রাখতে হবে, জন মিলিংটন সিঞ্জ, জেমস সিঞ্জ বলে তোমরা জানো। তো ইনি একজন আইরিশ নাট্যকার। ঠিক আছে, তো এই আইরিশ নাট্যকার, এবং এখানে দেখবেন নাম্বার 9, 9 ডিজিটের একটা বড় রেফারেন্স কিন্তু আমরা বারবার পাবো, বারবার কিন্তু রেফারেন্স পাবো 9 ডিজিট। যে সংখ্যা 9 বারবার যেন রিপিট এসছে, কারণ আইরিশ মাইথোলজিতে দেখবেন 9 ডিজিট, এই 9 ডিজিট কিন্তু একটা ওমিনাস সাইন, সিম্বল, এক ধরনের ইমেজ বিয়ার করে, একটা নেগেটিভ সেন্স কিন্তু বিয়ার করে। ঠিক আছে, যেমন দেখবে আমাদের আইরিশ পোয়েট ডাব্লিউ বি ইয়েটস। হ্যাঁ, ডাব্লিউ বি ইয়েটসের তোমরা ফার্স্ট সেমে দ্য সেকেন্ড কামিং পড়েছো। তো এই ডাব্লিউ বি ইয়েটসের একটা কবিতা আছে ওয়াইল্ড সানসেট খুল, যেখানে লেডি গ্রেগরি স্টেটে তিনি যাচ্ছেন। ঠিক আছে, তো সেখানে গিয়ে তিনি 59টা সোয়ান দেখতে পাচ্ছেন, যেন সেখানে বলছে 50 and 9 সোয়ানস, এই রেফারেন্সটা বলা হচ্ছে, 9 ডিজিটটা বারবার ফিরে আসছে। এখানেও দেখতে পাবো 9 ডিজিটের রেফারেন্স বারবার বারবার ফিরে আসছে, 9 ডিজিট। এবং এই আইরিশ, যে সময়ে আমাদের আইরিশ নাট্যকার নাটকটা লিখছেন, সেই সময় একটা আয়ারল্যান্ডে ইংল্যান্ডের এগেনস্টে একটা মুভমেন্ট চলছে, আইরিশ ইন্ডিপেন্ডেন্স চলছে। আইরিশ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট কিন্তু সেখানকে ব্যাপকভাবে জীবনকে প্রভাবিত করছে।
যেখানে আয়ারল্যান্ডের প্রভাব মানে ইংল্যান্ডের প্রভাব তাদের কালচারের উপর পড়ছিল, সংস্কৃতির উপর পড়ছিল, একটা নতুন ধরনের কনসেপ্ট তাদের উপর যখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আয়ারল্যান্ডে কিন্তু ইন্ডিপেন্ডেন্সের মুভমেন্ট শুরু হলো। তারা তাদের সংস্কৃতিকে, তাদের চিন্তা ভাবনাকে বাঁচিয়ে রাখার যে লড়াই, সে লড়াই কিন্তু শুরু হলো ডব্লিউ.বি. ইয়েটসের মাধ্যমে, কবিতার মাধ্যমে, সাহিত্য, একটা লিটারি রিভাইভেলের কথা বলা হচ্ছে। তাদের যে সংস্কৃতি, দেখবে তাদের ভাষার মধ্যে একটা নিজস্ব ইংরেজরা যেভাবে তারা ইংলিশটাকে যেভাবে করে, সেখানে কিন্তু হিবেরনো ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়ে থাকে, তাদের মতো করে তারা ব্যবহার করছে। সো একটা কালচারাল ক্লাস কিন্তু তৈরি হয়েছে, তারা সেখানে তাদের নিজের সংস্কৃতিকে বাঁচানোর চেষ্টা করছে। তো এই ধরনের মুভমেন্ট আমরা সেখানে দেখতে পাচ্ছি। এবং আমাদের যে এলাকাকে কেন্দ্র করে এই ঘটনাটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যারান আইল্যান্ডস। অ্যারান আইল্যান্ডস, এই জায়গাটা ভালো করে মনে রাখতে হবে, অ্যারান আইল্যান্ডসের কথা বলা হচ্ছে। অ্যারান আইল্যান্ডস, অ্যারান আইল্যান্ড, ঠিক আছে। অ্যারান আইল্যান্ডের কথা বারবার বলা হচ্ছে। অ্যারান আইল্যান্ডের টা কোথায় অবস্থিত? এই অ্যারান আইল্যান্ডটা অবস্থিত আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে। বইয়ে কিন্তু এক্সপ্লিসিটলি কিন্তু তোমরা যখন পড়বে তখন বলা আছে। আচ্ছা, এরপরে দেখবে এই অ্যারান আইল্যান্ডসকে কেন্দ্র করে তিনটে ভূখণ্ড আছে, ঠিক আছে। একটা হচ্ছে ইনিস মোর, একটা হচ্ছে ইনিসিয়ার, আর একটা ইনিস ম্যান। এই তিনটে যে ভূখণ্ড রয়েছে, এই তিনটে ভূখণ্ডকে নিয়েই অ্যারান আইল্যান্ড, ঠিক আছে। তো এই তিনটে ভূখণ্ডের মানুষের জীবনযাত্রা, আসলে এখানকার মানুষের জীবনটা কেমন, সমুদ্রের ধারে বাস করছে, প্রত্যেক দিন তাদেরকে মৃত্যুর সাথে লড়তে হচ্ছে, তারা জানে যে মৃত্যু ঘটবে, তবুও তাদেরকে জীবনের মানে আর্থিক সংস্থানের জন্য, বেঁচে থাকার জন্য, সারভাইভেলের জন্য তাদেরকে এগোতে হচ্ছে, সমুদ্র পাড়ি দিতে হচ্ছে, এবং আলটিমেটলি মৃত্যু তাদেরকে গ্রাস করে নিচ্ছে। এই যে যন্ত্রণা, এই যে কষ্ট, সেই সবের একটা প্রতিচ্ছবি কবে দেখলেন না আমাদের ডাব্লিউ.বি. ইয়েটস হঠাৎ অ্যারান আইল্যান্ডসে একদিন ভিজিটে গেলেন, ভিজিটে ফিরে এসে জেমস সিঞ্জকে এই সমস্ত কিছুর বিবরণ দিলেন যে কীভাবে মানুষ হয়েছে। সেই সবের পরিপ্রেক্ষিতে সেখানকার মানুষের দুঃখ, যন্ত্রণা, বেদনার কথা কিন্তু তুলে ধরছে আমাদের জেমস সিঞ্জ। আচ্ছা, এবার এখান থেকে কতগুলো জিনিস আমাদেরকে মানে যেগুলো মনে রাখার জিনিস একটু ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে কতগুলো ইনফরমেটিভ, সেগুলোর কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন রয়েছে। একটা হচ্ছে রিটেন, কবে লেখা হয়েছে, লেখা হয়েছে 1902। আচ্ছা, এরপরে হচ্ছে এই ড্রামাগুলো পাবলিশ করার আগে আগে বিভিন্ন হলে, বিভিন্ন জায়গায় মানুষের কাছে পারফর্ম করা হতো, ঠিক আছে। তারপরে সেখান থেকে কী ধরনের ভিউ পাওয়া যাচ্ছে সেটা দেখে সেটাকে পাবলিশ করা হতো। আচ্ছা, তাহলে পারফর্মড কবে? পারফর্মড হচ্ছে 25 ফেব্রুয়ারি 1904। আচ্ছা, কোথায় হচ্ছে এইটা কিন্তু কোশ্চিনের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ডাবলিন শহর, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন। ডাবলিনের হলটার নাম হচ্ছে মোলস ওর্থ, WORTH, মোলস ওর্থ হলে এই আয়ারল্যান্ডের যে ডাবলিন শহর রয়েছে, রাজধানী শহর, সেখানে মোলস ওর্থ হলে এটার পারফরমেন্সটা করা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। একটা গ্রুপ করেছিল, আপাতত ওটা ইম্পর্টেন্ট নয়, তবু জাস্ট একটু বলে রাখছি, সেটা হচ্ছে আইরিশ ন্যাশনাল থিয়েটার সোসাইটি। আইরিশ ন্যাশনাল থিয়েটার সোসাইটি করেছিল। আচ্ছা, পাবলিশ হয়েছিল 1905। এই ডেটাগুলো কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে পরীক্ষার পার্সপেক্টিভে, এমসিকিউর জন্য এই জায়গাটা একটু মনে রাখতে হবে। এই ডেটাগুলো প্রয়োজন, মনে রাখতেই হবে আমাদের কাছে। এটাকে সাধারণত ওয়ানে একটা ট্র্যাজেডি বলা হয়ে থাকে, অনেক ক্ষেত্রে পোয়েটিক ড্রামা বলা হয়ে থাকে, ঠিক আছে, ঠিক আছে। তো পোয়েটিক ড্রামার ক্ষেত্রে দেখবে মানে তার মধ্যে একটা কাব্যিক ছন্দ রয়েছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের যে জায়গাটা দিয়ে আমরা শুরু করব সেটা ট্র্যাজেডি বলা হচ্ছে। ট্র্যাজেডি মানে যেখানে হচ্ছে কোনো না কোনোভাবে, আচ্ছা, ট্র্যাজেডি আর কমেডি এই দুটোর মিনিংটা আমাদেরকে বুঝতে হবে। ট্র্যাজেডি বলতে আমরা বোঝাই বিয়োগান্তক, আর কমেডি বলতে মিলনাত্মক। মানে আলটিমেটলি শেষে যেখানে মৃত্যু গ্রাস করবে, যেখানে কোনো কিছুর সম্মিলিত যে স্বরূপ সেটা পূর্ণতা পাবে না, একটা ইনকমপ্লিট জিনিস থেকে যাবে, এই জিনিসগুলোকে কিন্তু আমরা বেসিক্যালি বলে থাকি আমাদের ট্র্যাজেডি। সো
আমরা ড্রামাটা এবার পড়া এখান থেকে শুরু করব। এখান থেকে যে যে জিনিসগুলো প্রয়োজন ছিল সেগুলো মোটামুটি একটু বলে দিলাম। এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, মুছছি, টেক্সটের মধ্যে যাচ্ছি। আচ্ছা, এবার একটু এই জায়গাটা একটু বলে দিচ্ছি। এখানে একটা থিম দেওয়া রয়েছে, ফ্যাটালিজম। বাংলায় অনেক ক্ষেত্রে আমরা ভাগ্য বা নিয়তি বলি, অর্থাৎ ভাগ্য কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, ভাগ্যের দ্বারা আমরা নিয়ন্ত্রিত হচ্ছি। এবার এই জায়গাটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে ড্রামাকে ক্যাটাগরিক্যালি কিছু ভাগ করা হয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে মানে যদি ট্র্যাজেডির ক্ষেত্রে বলি, যেমন হচ্ছে শেক্সপিরিয়ান ট্র্যাজেডি রয়েছে, তেমন রয়েছে গ্রিক ট্র্যাজেডি। আচ্ছা, শেক্সপিয়ারের ট্র্যাজেডির মধ্যে 11-এ তোমরা পড়েছিলে ম্যাকবেথ আর অথেলো। তো সেখানে একটা আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে যে গ্রিক ট্র্যাজেডি আর অন্যদিকে শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির মধ্যে ফারাক কী। দেখবে শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিতে যে ক্যারেক্টার, তার নিজস্ব একটা ফ্ল এর কথা বলা হয়েছে, কিছু ব্যর্থতা ভুলের কথা বলা হয়েছে, যেটাকে আমরা ইংলিশে হ্যামারসে বলি, ট্রাজিক ফ্ল। তার নিজস্ব ব্যক্তিগত জীবনে ভুলের কারণে, ভুল সিদ্ধান্তের কারণে তার জীবনে সর্বনাশ হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিক ট্র্যাজেডির ক্ষেত্রে এখানে কিন্তু ভাগ্য একটা বড় ভূমিকা পালন করছে। মানে আমরা যা চাই, যা করতে চাই, ভাগ্যে আমার যা আছে কিন্তু তাই হবে। আমরা আমাদের মতো কিছু করতে পারবো না, ভাগ্য যা নির্ধারণ করে দেবে। ঠিক আছে, নিয়তি যে পথে আমাদেরকে নিয়ে যাবে আমাদের সে পথই হবে। আমি হাজারো বার মৃত্যু থেকে বেঁচে ফেরার চেষ্টা করলেও যদি ভাগ্যে মৃত্যু থাকে তাহলে মৃত্যু ঘটবে। বেসিক্যালি এই কথাটাই কিন্তু ফ্যাটালিজমের কথা বলা হয়েছে। ঠিক সেই কথাই কিন্তু এখানে বেসিক্যালি পুরো ক্লিয়ারলি বলে দেওয়া আছে, যেটা ন্যাচারাল ফোর্সের কারণে হতে পারে। কিসের কারণে? প্রকৃতির যে স্বাভাবিক নিয়ম, সেই নিয়মেই কিন্তু চলতে থাকবেই। রে কি বলা যায়, ফ্যাটালিজম ইজ দ্য বিলিফ, নিয়তি বা ভাগ্যের কথা বলা যায় এমন একটা বিশ্বাস, দ্যাট অল ইভেন্টস, সমস্ত ঘটনা প্রবাহ, আউটকাম, ফলাফল, কিসের ফলাফল, আর প্রিডিটারমাইন্ড, পূর্ব নির্ধারিত হয়ে থাকে, অ্যান ইনএভিটেবল, অবশ্যম্ভাবী, অফেন, কখনো কখনো কিসের কারণে, ডিউ টু সাম গ্রেটার ফোর্স আর ন্যাচারাল ল, প্রকৃতির কারণে বা কোনো কিছুর বিরাট প্রভাব বা শক্তির কারণে। ইন দিস ভিউ, এই মতামত অনুসারে হিউম্যান অ্যাকশন হ্যাভ লিটিল ইনফ্লুয়েন্স অন দি আলটিমেট কোর্স অফ ইভেন্টস, অর্থাৎ যা ঘটবে তার উপর সাধারণ মানুষ বা আমাদের কিন্তু তেমন প্রভাব নেই, প্রকৃতি যা করবে তাই হবে। লিডিং টু রিজাইন্ড অ্যাকসেপ্টেন্স অফ ফেট, অর্থাৎ ভাগ্যকে আমাদেরকে চূড়ান্তভাবে মেনে নিতে হবে। তার কাছে আমরা অসহায়। ঠিক আছে, নেচারের কাছে অসহায়, মানুষ কিন্তু কোনোভাবেই সেখান থেকে ফিরে আসতে পারছে না। আচ্ছা, তো এইটা বললাম, এরপরে আমরা টেক্সটে যাচ্ছি, নেক্সট পেজে যাচ্ছি। আচ্ছা, এইবার দেখো শুরু হচ্ছে ক্যারেক্টারগুলো। এই ক্যারেক্টারগুলো একটু মনে রাখতে হবে, প্রথম প্রথম হয়তো মনে রাখতে একটু সময় লাগবে, তবুও। ফার্স্ট ক্যারেক্টার নাম হচ্ছে মরিয়া, অ্যান ওল্ড উমেন। সেকেন্ড ক্যারেক্টার রয়েছে বাটলে, হারসন। আচ্ছা, এখানে মনে রাখতে হবে বাটলে এখানে বলা হচ্ছে কারণ এই মুহূর্তে বাটলে জীবিত আছে। ঠিক আছে, বাকিটা কিন্তু ইতিমধ্যেই মারা গেছে। আর পঞ্চম সন্তান যে হচ্ছে আমাদের মাইকেল, সে ইতিমধ্যেই সমুদ্রে গিয়ে নিখোঁজ হয়ে গেছে। আচ্ছা, এরপরে ক্যাথলিন ডটার, এই ডটারের মধ্যে বড় মেয়ে এটা বোঝানো হচ্ছে, আর নোরা হচ্ছে ইয়াঙ্গার ডটার, ছোট মেয়ে। এরপর কি ক্যারেক্টার আছে, মেন অ্যান্ড ওমেন, কিছু পুরুষ নারীর কথা বলা আছে। এই চরিত্রগুলো নাটকের মধ্যে রয়েছে। নাটক শুরুর আগে যা হচ্ছে, এরপর স্টেজ ডাইরেকশন দেওয়া হবে। মানে আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি, আসলে এখানে একটা কটেজ কিচেনের ছবি দেওয়া হবে, সেখানে কোথায় কি রয়েছে, কি কি অবস্থানে রয়েছে, কোন জায়গায়, ঠিক একদম মাইনিউটলি যে জিনিসগুলো দেওয়া হচ্ছে সেইগুলো লক্ষ্য রাখতে হবে, কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে, কি ছবি আমাদের সামনে আসছে, অ্যান আইল্যান্ড অফ দি ওয়েস্ট আয়ারল্যান্ড। তাহলে আমাদের আহ, দ্বীপপুঞ্জ কোথায়, ওয়েস্ট মানে পশ্চিম আয়ারল্যান্ডের একটা দ্বীপকে দেখানো হয়েছে। কি, এবার দেখো কি বলা হচ্ছে, কটেজ কিচেন দেখতে পাচ্ছি। তাহলে একটা কিচেন, কুঁড়ে ঘরে রান্নাঘরকে দেখতে পাচ্ছি, কুঁড়ে ঘর, তার ভেতরে একটা রান্নাঘর উইথ নেটস। আচ্ছা, এই নেটস মানে বেসিক্যালি কিন্তু মশারি নয়, কিন্তু এখানে নেটস বলতে মাছ ধরার যে জাল সেইগুলোকে বলা হচ্ছে। আচ্ছা, এরপর আছে অয়েল স্কিনস, দেখবে তোমাদের বইয়ে লেখা আছে, ওয়ার্ড মিনিংটা দেওয়া আছে, ওয়াটার প্রুফ ক্লোদিং, অর্থাৎ জলকে প্রতিরোধ করতে পারে এমন এক ধরনের পোশাক, সমুদ্রের নোনা জল। ঠিক আছে, বারবার যদি
গায়ে লাগে তাহলে কিন্তু এই জামাটা নষ্ট হয়ে যাবে। তাহলে এমন ধরনের পোশাক ব্যবহার করতে হবে যার ফলে সমুদ্রের নোনা জল এই জামা শরীরটাকে বাঁচাবে, তার সাথে সাথে পোশাকটাকেও ঠিক রাখবে। আচ্ছা, এরপরে কি দেখছি, স্পাইনিং হুইলস, এক ধরনের চরখা দেখাচ্ছি। আসলে এই স্পাইনিং হুইল এই বিশেষ ধরনের এক ধরনের সিম্বল, মানুষের জীবনের প্রতীক। ঠিক আছে, চরখার মাধ্যমে মানুষের জীবন চক্রটাকেও বোঝানো হয়েছে, লাইফ সার্কেলটাকেও বোঝানো হয়েছে। মানুষ জন্মগ্রহণ করবে, বড় হবে এবং অবশেষে তার মৃত্যু ঘটবে। আচ্ছা, এরপরে কি দেখা যাচ্ছে, সাম নিউ বোর্ড স্ট্যান্ডিং বাই দি ওয়াল। ঠিক আছে, বাড়ির ওই যে রান্নাঘরের দেওয়ালে কি রয়েছে, নতুন এক ধরনের সাদা পাটাতন। ঠিক আছে, সেগুলো রয়েছে, কাঠের বোর্ড বলা হচ্ছে, এখানে পাটাতনই বলবো। ওই খেয়া পাড়ার সময় যে বড় পাটাগুলো দিয়ে যায় তার মধ্যে মনে যাতায়াত করে সেটা। আচ্ছা, এরপরে কাকে দেখতে পাচ্ছি, ক্যাথলিন, এ গার্ল অ্যাবাউট 20, তাহলে 20 বছর বয়সের একটা মেয়েকে দেখতে পাচ্ছি। ক্যাথলিনের বয়সটা কিন্তু আমরা এখানে পেলাম। এই জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। কি কি বলা হচ্ছে, কটেজ কিচেন, নেট, অয়েল স্কিন, স্পাইনিং হুইল, নিউ বোর্ডস, স্ট্যান্ডিং বাই দি ওয়াল। বোর্ডটা কেমন ছিল, নিউ। আর কি অবস্থায় ছিল, স্ট্যান্ডিং অবস্থায় ছিল, কোথায় ছিল, ওয়ালে ছিল। এই সব এমসিকিউর জন্য আসার জায়গা ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্যাথলিনের বয়স কি বলা হয়েছে, না ক্যাথলিনের বয়স বলা হয়েছে 20। ফিনিশেস নিডিং হার কেক, তাহলে তার কেকটা তৈরি করা ওই মেখে মাখানো কেক, সেটাকেই নিডিং বলা হচ্ছে, প্রস্তুত হচ্ছিল। অ্যান্ড পুটস ইট ডাউন ইন পট ওভেন বাই দি ফায়ার। আচ্ছা, এরপর সেটা কোথায় রাখছিল, পট ওভেন, একটা ধাতব চুল্লি রয়েছে বাই দি ফায়ার, আগুনের পাশে। দেন ওয়াইপস আর হ্যান্ডস, এবার অনেকক্ষণ ধরে চরকা চালাচ্ছে, যার ফলে কি হচ্ছে, ঘোরাতে ঘোরাতে হাতটা ভিজে যাচ্ছে। ওয়াইপস মানে মুছে নিচ্ছে, তাহলে মুছে নিচ্ছে হাতগুলো। অ্যান্ড বিগেন্স টু স্পিন অ্যাট দ্য হুইল, আবার শুরু করছে চরকা ঘোরাতে। নোরা, এই ইয়াং গার্ল, তাহলে নোরা হচ্ছে ছোট বোন, একটা তরুণ মেয়ে। পুটস আর হ্যান্ড ইন অ্যাট দ্য ডোর, এবার কি করছে, বাড়ির রান্নাঘরে রান্না হচ্ছে, এবার রান্নার যে দরজা রয়েছে সেই দরজা দিয়ে একটা মেয়ে মাথাটা ঢুকিয়ে উঁকি মেরে দেখছে, তার নাম হচ্ছে নোরা। ঠিক আছে, বাড়িতে রান্না বান্না হলে কি হয়, বাড়ির ছোট সদস্যরা দেখতে আসে কি হচ্ছে না হচ্ছে, সেই রকম। নোরা ইনে লো ভয়েস, আস্তে আস্তে কি বলছে, হোয়ার ইজ সি, সে কোথায়। ক্যাথলিন বলছে, সি ইজ লাইং ডাউন, সে হয়তো নিচে ঘুমাচ্ছে। গড হেল্প হার, ভগবান তাকে সাহায্য করুন। অ্যান্ড মেবি স্লিপিং, হয়তো সে ঘুমোচ্ছে। ইফ সি ইজ অ্যাবেল, যদি সে ঘুমোতে পারে, মানে সমর্থ হয়, ঘুমোতে সমর্থ হয়, মানে একের পর এক ছেলের মৃত্যু ঘটছে। এই যে মানসিক যন্ত্রণা, এই মানসিক যন্ত্রণায় কোনো মা কি ঘুমিয়ে থাকতে পারে, সেই কথাটাই বলা হচ্ছে। নোরা কামস ইন সফটলি, নোরা ধীরে ধীরে আসছে। অ্যান্ড টেক্স এ বান্ডেল ফ্রম হার আন্ডারসল, তার সালের তলা থেকে একটা পুঁটলিকে বার করছে। ক্যাথলিন স্পাইনিং দ্য হুইল র্যাপিডলি, জোরে জোরে চরকা ঘোরাচ্ছে। হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, আচ্ছা তুমি যে এটা দিয়েছো এটার মধ্যে কি রয়েছে এটা জানতে, এটা কি আসলে। দ্য ইয়াং প্রিস্ট, তাহলে তরুণ যাজক, ইজ আফটার ব্রিঙ্গিং দেম, এইগুলো নিয়ে এসেছে। ইট ইজ এ শার্ট, এটা একটা জামা। অ্যান্ড প্লেন স্টকিং, লম্বা মোজা, স্টকিং বলতে লম্বা মোজা। ওয়ার গট অফ, যেগুলোকে খুলে নেওয়া হয়েছিল, এ ড্রাউন্ড ম্যান ইন ডঙ্গিয়াল। ইম্পর্টেন্ট, কোথা থেকে খোলা হয়েছিল, ডঙ্গিয়াল বা ডনজিয়াল, যাই বলিস না কেন তোরা, তো ডনিগাল, ঠিক আছে, সরি ডনিগালও বলতে পারিস। তো ডনিগালের ক্ষেত্রে আমরা দেখব এই জায়গাটার নামটা মনে রাখতে হবে, কারণ এখানে একটা মানুষকে পাওয়া গেছিল যে সমুদ্রে ডুবে গেছিল, তার শরীর থেকে জামা আর কিছু লম্বা মোজা খুঁজে নিয়ে হয়েছিল। এইগুলো দেখে আইডেন্টিফাই করা হবে এইগুলো মাইকেলের ছিল কি না। ঠিক আছে, বেসিক্যালি এটা একটা আইডেন্টিফিকেশন মার্ক হিসেবে কাজ করবে। ক্যাথলিন স্টপস হার হুইল উইথ এ সাডেন মুভমেন্ট, হট করে কি করলো আমাদের নোরা, ক্যাথলিন যখন নোরা এই কথা বলছে তখন ক্যাথলিন থামিয়ে দিল কিছুক্ষণের জন্য কাজটা, চরকাটা ঘোরাতে ঘোরাতে থেমে গেল। অ্যান্ড লিনস আউট, এবং ঝুঁকে পড়লো টু লিসেন, শোনবার জন্য। উই আর টু ফাইন্ড আউট ইফ ইট ইজ মাইকেলস দেয়ার, আচ্ছা এগুলো মাইকেলেরই কি না, দে বলতে কিন্তু এখানে ওই বান্ডেলগুলো পাওয়া জামা, শার্ট এবং স্টকিংটার কথা বলা হয়েছে। উই আর টু ফাইন্ড আউট, আমাদেরকে খুঁজে বার করতে হবে এটা মাইকেলের কিনা। সামটাইম
হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি। আচ্ছা, সে যে কোনো সময় হয়তো নিচে নেমে আসবে, বি লুকিং ডাউন বাই সমুদ্রের নিচে, মানে সে নিচে নেমে গিয়ে যে কোনো সময় সমুদ্রের ধারে যাবে। কারণ দেখ কেন সমুদ্রের ধারে খোঁজার জন্য যাবে, মানে যেহেতু মাইকেল আমরা এখানে জানতে পারবো 9 দিন ধরে কিন্তু নিখোঁজ। দেখ 9 ডিজিটটা আবার আসছে, 9 দিন ধরে নিখোঁজ জানতে পারবো। সো আমরা এখানে একটা ছবি এখানে পাবো যে যেহেতু তার ছেলে মারা গেছে, স্বাভাবিকভাবে সে কিন্তু প্রত্যেকদিন একবার করে যাবে সমুদ্র দিয়ে তার ছেলের দেহটা, ডেড বডিটা ভেসে উঠলো কিনা এটার জন্য কিন্তু যাবে, তাহলে যে কোনো মুহূর্তে যেতে পারে। আচ্ছা, ক্যাথলিন, হাউ উড দে বি মাইকেলস? নোরা, আচ্ছা নোরা, এগুলো মাইকেলের কীভাবে হতে পারে? হাউ উড হি গো টু দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে অফ নর্থ? তাহলে এত মানে উত্তরের এত দূরে, মানে যেখানে অবস্থান সেখান থেকে কি করে এতটা দূরে গেল, মানে অ্যাকচুয়ালি সাউথে তাদের অবস্থান, সাউথ থেকে কি করে এতটা নর্থের দিকে চলে যাচ্ছে এইটাই বলা হচ্ছে আর কি। ঠিক আছে, তো এতটা দূরে মানে আমাদের ডনিগালটা বেসিক্যালি সাউথে, আর এটা হচ্ছে আমাদের নর্থে, তাহলে ডনিগাল থেকে এত দূরে, এত দূরে নর্থ, নর্থ থেকে সাউথ পুরো উল্টো ডাইরেকশন, তাহলে বিপরীত ধর্মী যে অবস্থানের কথা বলা হচ্ছে সেই ডাইরেকশনে কিভাবেই বা পৌঁছলো, এইটা প্রশ্ন হচ্ছে ক্যাথলিনের। নোরা, দ্য ইয়াং প্রিস্ট সেজ, ইয়াং প্রিস্ট বলল, হি ইজ নোন, আচ্ছা হি হ্যাজ নোন হতে পারে, হি হ্যাজ নোন দ্য লাইক অফ ইট, সে এই ধরনের জিনিসটা চেনে, জানে। ইফ ইট ইজ মাইকেল, যদি এগুলো মাইকেলেরই হয়, সে বলল, তাকে এইবার মনে রাখতে হবে এই যে স্টেটমেন্টটা আসছে, এই স্টেটমেন্টটা কিন্তু আমাদের ইয়াং প্রিস্টের, এই জায়গায় কনফিউশন হল, সেজ হি, হে বললো, হি, ইউ ক্যান টেল হারসেলফ, তোমরা নিজেদেরকেই বলতে পারো, হি হ্যাজ গট এ ক্লিন বিউরিয়াল, তাহলে সে এই ক্লিন বিউরিয়াল মানে এখানে ডিসেন্ট মানে সম্মানজনক বা শ্রদ্ধাসূচক বলা হচ্ছে, তাহলে সম্মানজনক, বিউরিয়াল মানে হচ্ছে সমাধি, তাহলে সম্মানজনক সমাধি সে পেয়ে যাবে, মানে জলের তলায় সলিল সমাধি হয়ে গেছে। ঠিক আছে, বেসিক্যালি সেখানে পড়েই তার মারা গিয়েছে, আর সম্মানজনক মৃত্যু তার হয়েছে বাই দি গ্রেস অফ গড, ভগবানের কৃপায়। অ্যান্ড ইফ দে আর নট হিজ, কিন্তু যদি সেগুলো তার নয় হয়, লেট নো ওয়ান সে এ ওয়ার্ড অ্যাবাউট দেম, তাহলে সেগুলো নিয়ে কেউ একটা কথাও বলতে যেও না, ফর সি উইল বি গেটিং হার ডেথ, কারণ এটা যদি বলি তাহলে সে এটাদের জন্য মারা যাবে। ঠিক আছে, ডেথ বলতে এখানে বলে যে ক্রাইং হারসেলফ টিল ডেথ, তাহলে তার মৃত্যু পর্যন্ত সে কাঁদবে, মানে এটাই তার মৃত্যু ডেকে আনবে, মৃত্যুর সামনে কিন্তু তাকে উপস্থিত করবে। কার কথা না, আমাদের মরিয়ার কথা বলা হচ্ছে। সে বলল, উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, শুধু কি করবে, বিলাপ করবে আর কাঁদবে। মৃত্যুর মাধ্যমে মানুষ যা করবে, মৃত্যুর খবরের মাধ্যমে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। দ্য ডোর হুইচ নোরা হাফ ক্লোজড ইজ ব্লোন ওপেন বাই এ গাস্ট অফ উইন্ড। খুব একটা সিগনিফিকেন্ট একটা জায়গা দেখ, যেটা বলা হচ্ছে এখানে একটা দমকা হাওয়া, সেই দমকা হাওয়ায় কি হচ্ছে না, দমকা হাওয়ায় হঠাৎ করে দরজাটা খুলে গেল, হাফ ওপেনড, এখানেও এক ধরনের সিম্বলের কথা বলা হচ্ছে। অর্ধ সত্য, যে সত্যটা সকলের কাছে অজানা ছিল, যেন এর মাধ্যমে মাইকেলের মৃত্যুর সত্যটা তাদের কাছে প্রতিষ্ঠিত হতে চলেছে, এইরকম একটা জায়গা, ওই জন্য অর্ধেক সত্য, ওই জন্য অর্ধেক খোলা ছিল, হাওয়া দিয়েছে, হাওয়া এই বাতাসটা যেন মৃত্যুর খবর বয়ে আনছে, পুরোটা খুললো, পুরো দরজা খোলার মাধ্যমে তার কাছে কিন্তু বাট যা তাদের কাছে যেন মাইকেলের মৃত্যুর যে চূড়ান্ত সত্যটা যেন কোনোভাবে উপস্থিত হচ্ছে, সেই জন্য বাস্তব সত্য যেটা এতদিন কাছে অর্ধ সত্য হয়েছিল সেটা বাস্তব সত্যে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, গাস্ট মানে হচ্ছে দমকা, ঠিক আছে, তাহলে হঠাৎ করে দমকা হাওয়ায় যেন দরজাটা পুরোপুরি খুলে গেল, অর্ধেক খোলা দরজাটা। ক্যাথলিন, লুকিং আউট অ্যাংসাসলি, অ্যাংসাসলি কথাটা অর্থ হচ্ছে উদ্বেগের সাথে, ঠিক আছে, খুব উদ্বিগ্ন হয়ে কি জিজ্ঞেস করছে, ডিড ইউ আস্ক হিম, তুমি কি তাকে জিজ্ঞাসা করেছিল, উড হি স্টপ বাটলে গোয়িং দিস ডে উইথ হর্সেস টু গালওয়ে ফেয়ার? আচ্ছা, বাটলে যে হর্স নিয়ে, ঘোড়া নিয়ে গালওয়ে ফেয়ারে যেতে চলেছে,
সে কি ওই দিন তাকে আটকাবে? আই ওন্ট স্টপ হিম সেজ, সে বলেছিল আমি তাকে আটকাতে পারবো না, বাট লেট ইউ বি নট অ্যাফ্রেড, কিন্তু তোমরা কেউ চিন্তিত হো না, অ্যাফ্রেড মানে ভয় পেও না। হারসেল ডাজ হি বি সেইং প্রেয়ার হাফ থ্রু দ্য নাইট, সে তো অর্ধেক রাত ধরে তার জন্য প্রার্থনা করছেই, সারা অর্ধেক রাত ধরে প্রার্থনা করছে যাতে মাইকেল না যায়, মাইকেল জীবিত থাকে, মাইকেল সুস্থ থাকে, অ্যান্ড এই সরি আমাদের বাটলের কথা বলা আছে, বাটলে সুস্থ থাকে। বাট অলমাইটি গড ওন লেফট হার ডেস্টিটিউট, ডেস্টিটিউট কথার অর্থ হচ্ছে নিঃস্ব, একাকী, চূড়ান্তভাবে একা করে দেওয়া। এই পৃথিবীতে সে এমন হবে না যে সে পুরো শেষ হয়ে যাবে। তাহলে পরম করুণাময়, আচ্ছা অলমাইটি গড মানে পরম সর্বশক্তিমান ঈশ্বরের কথা বলা হচ্ছে। ওন্ট লিভ হার ডিস্ট্রিবিউট, তাকে নিঃস্ব করে দেবে না, তাকে একা করে দেবে না। শেষ হিসে বলেছিল উইথ নো সন লিভিং, এমন করবে না যে তার কোনো সন্তানই জীবিত থাকবে না, এমনটা কিন্তু ঈশ্বর চাইবে না, কেউ না কেউ বেঁচে থাকবে। ইজ দ্য সি ব্যাড, আচ্ছা এই ব্যাড মানে কিন্তু খারাপ নয়, কিন্তু এখানে ওয়েদারের কথা বলছে, ফাউল ওয়েদারের কথা বলা হচ্ছে, রাফ ওয়েদার কিনা এটা বলা হচ্ছে। বাই দি হোয়াইট রোকস, নোরা, আচ্ছা নোরা ওই সাদা পাথরের কাছে আজকের আবহাওয়াটা কেমন, অনুকূল না প্রতিকূল, ভালো না খারাপ? মিডলিং ব্ল্যাড মানে মডারেট, না খারাপ না ভালো, দুইয়ের মাঝামাঝি। গড হেল্প আস, ভগবান আমাদেরকে রক্ষা করুন। দেয়ার ইজ এ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, তাহলে পশ্চিমে যেন একটা বাতাস জুড়ে গর্জন করছে। অ্যান্ড অ্যান্ড ইটস ওর, সেটা আরও খারাপ হয়েছে, ইট উইল বি গেটিং, তাহলে আরও খারাপ হচ্ছে কেমন? হোয়েন দ্য টাইড টার্নস টু দ্য উইন্ড, যখন আমাদের সমুদ্রে বাতাস সহকারে কি হবে, জোয়ার আছে পড়বে, তখন আরও খারাপের দিকে এগোতে চাইবে। সি গোজ ওভার দ্য টেবিল উইথ বান্ডেল, এবার বাড়ির পাশে একটা টেবিল আছে, সেই টেবিলে কি করলো, একটা পুটলিটা যেয়ে রাখলো, সেলাই ওপেন ইট নাও, আচ্ছা আমি কি এখন এটা খুলবো? ক্যাথলিন কি বলছে, মেবি সি উড ওয়েক আপ অন আস, তাহলে আমরা যদি এগুলো করতে থাকি, মানে এই ধরনের শব্দ পেয়ে সে কিন্তু ঘুম থেকে উঠে পড়বে। অ্যান্ড কাম ইন বিফোর উই হ্যাড ডান, আমরা এই কাজটা করবার আগেই সে চলে আসবে। আচ্ছা ডান বলতে এখানে বোঝা যাচ্ছে ওই যে প্যাকেটটা খুলবে, পুটলিটা খুলে চেক করবে এটা মাইকেলের কিনা, সেটা আচ্ছা কামিং টু দ্য টেবিল, টেবিলের কাছে এসে, ইট ইস এ লং টাইম, মানে দীর্ঘ আপহিবেল টাস্ক, ঠিক আছে, হারকিউলিয়ান টাস্ক বলা হচ্ছে, মানে একটা বিরাট পরিশ্রমের কাজ, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। জাস্ট খুললাম দেখলাম তা কিন্তু পুরো কিন্তু হিসাব মেলাতে হবে, কতগুলো ওখানে সেলাই করেছিল, সেলাইয়ের ঘর গুনবে, গুনে কিন্তু বুঝবে যে এটা মাইকেলের কিনা। উইল বি, আচ্ছা ইট ইজ এ লং টাইম উইল বি, তারপরে এটা অনেকটা সময় লাগবে। অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং, এবং আমরা কি করব, দুজনেই কাঁদতে থাকবো। যদি বাস্তব এটা সত্যিই মাইকেলের হয়, এই সত্য যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে এখানে কাঁদা ছাড়া কোনো উপায় নেই। গোজ টু দ্য ইনার ডোর, এবার ভেতরের দরজায় যাচ্ছে এবং শুনছে কি, সি ইজ মুভিং অ্যাবাউট অন দি বেড, আচ্ছা সে তো বিছানায় নাড়াচাড়া করছে, এবার না উঠে পড়ে। সি উইল বি কামিং ইন এ মিনিট, মিনিট মানে কয়েক মুহূর্তের মধ্যেই সে কিন্তু এখানে চলে আসবে। ক্যাথলিন গিভ মি দ্য ল্যাডার, ল্যাডার মানে মই, ওই স্টেপ ল্যাডারের কথা বলা হচ্ছে, তাহলে মইটা দাও। এবার বাড়ির জায়গায় দেখবি উঁচু বাংকারের মতো রাখা থাকে, ঠিক আছে, কোনো কিছু খাবার টাবার, যেমন এদের যেহেতু গরিব বাড়ি, ঠিক আছে, তো এদেরকে বিভিন্ন ধরনের ওই সবজি টবজি বা ফুড গ্রেড যেগুলো আছে সেগুলো জমা করে রাখতে হয়, ঠিক আছে, আগাছা টাইপের যে জিনিসগুলো থাকে সেইগুলোকে জমা করে রেখে কি করে, মানে জ্বালানি হিসেবে ব্যবহার করে, তাহলে জ্বালানি রাখার যে জায়গা কি বলা হচ্ছে, গিভ মি দ্য লেটার, আমাকে মইটা দেবে, আই উইল পুট আপ ইন দ্য টার্প লপ, এগুলো কোথায় লাগবো, টার্প লপ। টার্প বলতে আমাদের বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে দেখবি এমন একটা জায়গা যেখানে ওই ঘাস টাস যেগুলো থাকে সেগুলোকে মজুত করে রাখা হয়, ঠিক আছে, সেই জায়গাটাকে স্টোরেজের কথা বলা হচ্ছে, ঠিক আছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে যেগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে, উঁচু একটা জায়গা। আর টার্পলপ, তাহলে এই টার্পলপ বলতে বলা আছে দেখবি স্টোরেজ এরিয়া ফর পিট, মানে ওই যে ঘাস টাস আগাছা রয়েছে সেইগুলোকে সঞ্চয় করে বা জমা করে রাখার একটা যে জায়গা বাংকারের মতো সেখানে রেখে দিচ্ছি। দ্য ওয়ে সি ওন্ট নো, যার মাধ্যমে সে কখনোই জানতে পারবে না, অফ দেম অ্যাট অল, এগুলোর সম্বন্ধে কখনোই না। অ্যান্ড মেবি হোয়েন দ্য টাইড টার্নস, সম্ভবত যখন সমুদ্রে জোয়ার আছড়ে পড়বে, সি উইল বি গোয়িং ডাউন, সে হয়তো নিচে যাবে, টু সি দেখতে, উড হি বি ফ্লোটিং ফ্রম ইস্ট, সে কি পূর্ব দিক থেকে ভেসে আসছে কিনা, মানে মাইকেলের ডেড বডিটা পূর্ব দিক থেকে ভেসে আসছে কিনা এটা দেখবার জন্য সে কিন্তু নিচে যাবে। আচ্ছা তারপরে আচ্ছা
দে পুটস দ্য ল্যাডার এগেনস্ট দি গ্যাবেল। আচ্ছা এই গ্যাবেল বলা হয়েছে, GABLE গ্যাবেল বলা হয়েছে, ঠিক আছে। গ্যাবেল বলে এখানে টেবিল বলা হয়েছে, এখানে গ্যাবেল ঠিক টেবিল নয়, মানে ওই দেয়ালের মাঝে মাঝে এক ধরনের স্পেস থাকে, মানে একটু দেয়াল তারপরে দেয়াল, তো ওই দেয়ালের ফাঁক যে গ্যাপটা থাকে, খাঁজটা থাকে, সেইটাকে কিন্তু বলা হচ্ছে অফ দ্য চিমনি। তাহলে মইটাকে কোথায় লাগালো? ওই টেবিল বরাবর, অথবা ওই যে দেওয়ালে যে খাঁজ রয়েছে, ফাঁকা স্থান রয়েছে, সেই বরাবর রাখলো, অফ দ্য চিমনি, যেখানে যেখান থেকে চিমনিটা উঠে গেছে, বাইরে বেরোনোর যে চিমনি, যে চুল্লির ধোঁয়া বেরোচ্ছে, তো সেইখানে কিন্তু মইটা লাগিয়েছে। ক্যাথলিন গোজ আপ এ ফিউ স্টেপ, আস্তে আস্তে কয়েকটা পা উঠে দাঁড়াল যাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড হাইডস দ্য বান্ডেল ইন দ্য টার্প লব। এবার ওই যে ঘাস জমা রাখার যে জায়গা ছিল, বা জ্বালানি মজুতের যে জায়গা, ঠিক আছে, সেখানে কিন্তু সেইগুলোকে লুকিয়ে দিল। অ্যান্ড মরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম। ঠিক এই সময় কী করলো আমাদের মরিয়া? কোথায় এসে গেল? আমাদের ভেতরের রুমে চলে এলো। লুকিং আপ অ্যাট ক্যাথলিন অ্যান্ড স্পিকিং, দেখ লিখ আছে কিউআর লাসলি, কিউআর লাসলি, কিউআর লাসলি কথার অর্থ হচ্ছে টু কমপ্লেন, টু কমপ্লেন, ঠিক আছে, অথবা ইন এ টোন অফ কমপ্লেন, এইভাবে আমরা বলতে পারি, হয়েছে। লুকিং আপ অ্যাট ক্যাথলিন, ক্যাথলিনকে তাকিয়ে, অ্যান্ড স্পিকিং কিউরিয়াসলি, কিউরিয়াসলি, আমি স্পেলিং হয়তো একটু এলোমেলো হচ্ছে, ঠিক আছে। কিউআর লাসলি কি বলা হচ্ছে দেখো, যে উদ্বেগের মানে একটু রাগতভাবে বা কমপ্লেনের সুরে কিন্তু এখানে বলা হচ্ছে। ইট ইজ নট ইট, ইজন্ট ইট টার্প এনাফ ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং। ইজন্ট ইট টার্প এনাফ, আচ্ছা আজকের দিনে কি এই জ্বালানিটাই যথেষ্ট নয়? ইউ হ্যাভ ফর দি ডে অ্যান্ড ইভিনিং, মানে দিনে আর রাত্রে, দিনে জ্বালানির জন্য ওই যে ঘাস টাসগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করা হচ্ছে জ্বালানি হিসেবে, আজকে সকাল এবং সন্ধ্যার জন্য কি এইটাই যথেষ্ট নয় যে তুমি আবার উপরে উঠেছো, উঠে সেখান থেকে জ্বালানি পাচ্ছো? ক্যাথলিন, দেয়ার ইজ এ কেক বেকিং অ্যাট দি ফায়ার ফর এ শর্ট স্পেস, অল্প কিছুক্ষণের জন্য আমাদের একটা কেককে তৈরি করার জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে। থ্রোয়িং ডাউন দ্য টার্প, টার্পগুলো ছুঁড়ে দিয়ে, বাটলে ওয়ান্টিড, বাটলের এগুলো প্রয়োজন হবে, হোয়েন দ্য টাইড টার্নস, যখন সমুদ্রে কি আছড়ে পড়বে না, আমাদের জোয়ার আছড়ে পড়বে। ইফ হি গোজ টু কনিমারা, যদি সে কনিমারায় যেতে চায়, গালেবে ফেয়ারের একটা জায়গার নাম, যে কনিমারা হয়ে যেতে হয়। নোরা পিকস আপ দি টার্প, আস্তে আস্তে কী করছে, ওই জ্বালানিগুলো তুলছে, অ্যান্ড পুটস ইট রাউন্ড, এবং ঘুরিয়ে পেঁচিয়ে কী করছে, সেই আগুনের ভিতরে দিচ্ছে, পটমের ভিতরে। মরিয়া সিটিং ডাউন অন এ স্টুল, এবার একটা চৌকির উপর বসে, অ্যাট দ্য ফায়ার, তাহলে আগুনের সামনে একটা চৌকির উপরে বসে মরিয়া কি বলছে? হি ওন্ট গো টু দিস ডে, হি ওন্ট গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দি সাউথ অ্যান্ড ওয়েস্ট, যেহেতু দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে বারবার বাতাস দিচ্ছে, ওয়েদার খারাপ হচ্ছে, সে হয়তো আজ যাবে না। হি ওন্ট গো দিস ডে, সে হয়তো আজ যাবে না। ফর দ্য ইয়াং প্রিয়েস্ট উইল স্টপ হিম শিওরলি, হয়তো তরুণ যাজক তাকে অবশ্যই আটকাবে। হি উইল নট স্টপ হিম, তা সে তাকে আটকাবে না, সে তাকে আটকাবে না। আচ্ছা, তারপরে এরপরে তিনটে ক্যারেক্টারের নাম আসবে, মনে রাখতে হবে। অ্যান্ড আই হার্ড, আমি শুনতে পেয়েছি, ইমান সিমন, স্টিফেন ফেটি অ্যান্ড কলাম সন সেইং হি উড গো, এই তিনজন বলছে এই যে সে আসবে। দেখ এই জায়গাটা খুব ভাইটাল, কি কি বলছে? ইমান সিমন, স্টিফেন ফেটি অ্যান্ড কলাম সন সেইং হি উড গো, এই তিনজন কি বলছে? যে সে যাবে। এই তিনজনকে বলতে সে শুনেছে, এই তিনজনের নাম খুব ভালোভাবে মনে রাখতে হবে কোন তিনজন বলেছে, ঠিক আছে। হোয়ার ইজ হি ইটসেলফ, সে নিজেই এখন কোথা? আচ্ছা নোরিয়া, হি ওয়েন্ট ডাউন টু সি উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং, আচ্ছা সে জানতে গেছে যে, এবার সেলিং কথাটা তো সমুদ্র যাত্রা, তাহলে কয়েকদিনের মধ্যেই, কোনো এই সপ্তাহের মধ্যেই বা এই সপ্তাহের মধ্যে কোনো
বোট বা নৌকা সমুদ্র যাত্রায় যাচ্ছে কিনা। অ্যান্ড আই এম থিঙ্কিং, এবং আমি ভাবছি, ইট ওন্ট বি লং টিল হি ইজ হেয়ার নাও, এখানে তার ফিরে আসতে আর খুব বেশি সময় লাগবে না। ফর দি টাইড স্টার্নিং অ্যাট দি গ্রিন হেড, যেহেতু সবুজ পাথরের দিকে, গ্রিন হেড একটা জায়গার নাম বলা হচ্ছে, তো গ্রিন হেড নামক জায়গায় কি হচ্ছে না জোয়ার আসে পড়ছে। অ্যান্ড দ্য হুকার স্ট্যাকিং, আচ্ছা হুকার্স হচ্ছে সেলিং বোট, লিখে রাখো, হুকার্স মানে হচ্ছে সেলিং বোট, ঠিক আছে, এক ধরনের বোটের কথা বলা হচ্ছে, যেগুলো বেসিক্যালি ফিশিং বোট বলতে পারি আমরা, মাছ ধরার এক ধরনের বোট। আচ্ছা ট্যাকিং কথাটা হচ্ছে ট্যাকলিং, মানে হচ্ছে আমাদের ফিশিং টেকনিকের কথা বলা হচ্ছে, বা আমাদের সেলিং টেকনিকের কথা আমরা বলতে পারি। মানে এক ধরনের ফিশিং বোট রয়েছে যেগুলো কোথা থেকে কোথা যাচ্ছে, ফ্রম ইস্ট, এই ধরনের সামুদ্রিক কৌশল নিয়ে যেন এগোচ্ছে, কোন দিক থেকে, পূর্ব দিক থেকে। ক্যাথলিন, আই হিয়ার সাম ওয়ান পাসিং দ্য বিগ স্টোন, আমি দেখতে পাচ্ছি কিছুজন যেন, হিয়ার শুনেছি, সাম ওয়ান পাসিং দ্য বিগ স্টোন, কেউ একটা যেন বিগ স্টোন নামক ওই বড় যে পাথরের জায়গা বা উঁচু জায়গা, সেই জায়গাটা অতিক্রম করছে। হি ইজ কামিং নাও অ্যান্ড হি ইজ ইন হারি, সে এখানে আসছে এবং সে খুব দ্রুততার সাথে আছে, মানে তাড়াহুড়োতে আছে। বাটলে কি বলছে, কাম ইন অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম, এবার বাটলে ঢুকে রুমের চারিদিকে দেখছে। স্পিকিং স্যাডলি, কিভাবে কথা বলছে, একটু দুঃখী দুঃখী ভাবে, অ্যান্ড কোয়াইটলি, শান্তভাবে, এই জায়গাটা থেকে এমসিকিউ এর চান্স আছে। হোয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ, আচ্ছা নতুন দড়িটা কোথায়, ক্যাথলিন ওয়াজ বট ইন কনেমারা, যেটা কনেমারা থেকে কিনে আনা হয়েছিল। ক্যাথলিন কামিং ডাউন, এবার স্টেপ ল্যাডারে ছিল, এবার নিচে নিচে নামছে। গিভ ইট টু হিম, এটা ওকে দাও নোরা। ইট ইজ অন এ নেল বাই দ্য হোয়াইট বোর্ডস, ওই যে সাদা পাটাতনগুলো রয়েছে ওর পাশে একটা পেরেক গাঁথা আছে, ওই পেরেকের ওপর ঝোলানো আছে। আই হাং ইট আপ দিস মর্নিং, আমি আজ সকালে এটাকে ঝুলিয়েছি। ফর দ্য পিগ উইথ ব্ল্যাক ফিড ওয়াজ ইটিং, কালো কালো রঙের শুকরটা এটা কামড়াচ্ছিল। দেখ এইটা একটা কিন্তু বেসিক্যালি একটা মৃত্যুর প্রতীক। ব্ল্যাককে আমরা সবসময় মৃত্যুর সঙ্গে প্রতিচ্ছবি হিসেবে ধরি, তাহলে শুকর সেটা কি কামড়াচ্ছিল, রোপটা, ওই দড়িটা, যেটা কিন্তু নিয়ে যাবে মাইকেল, আলটিমেটলি যেন মাইকেল স্যার মৃত্যুকে স্পর্শ করছে এই রোপ ঝরার মাধ্যমে। আচ্ছা গিবি ঘিমে রোপ, তাকে দড়িটা দিয়ে, ইজ দ্যাট ইট বাটলে, আচ্ছা বাটলে এটাই কি তুমি খুঁজছো, বাস। যতদূর মনে আছে লাস্ট দিন এতটাই আমরা পড়েছিলাম, তো একটু পড়ে দিলাম, একটু যেহেতু সেকেন্ড দিন পড়াচ্ছি একটু ফাস্ট পড়িয়ে দিয়েছি, তোমরা একটু কাইন্ডলি নিজেরা দেখে নেবে।